আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ফান্ডামেন্টাল পার্ট নিয়ে আলোচনা করব ম্যাথের। এতদিন আমরা শিখেছিলাম হচ্ছে পাটিগণিত নিয়ে, আজকে আমরা শুরু করব হচ্ছে বীজগণিত। চলুন তাহলে শুরু করা যাক। তো বীজগণিত নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আগে জানতে হবে যে চলক বলতে আমরা কি বুঝি। চলক হচ্ছে, ধরা যাক আমি কোনো একটা জিনিসের ভ্যালু বের করতে চাই যেটা আমি জানি না। মানে আমি এমন একটা জিনিসকে ধরে নিচ্ছি যেটার ভ্যালু যেকোনো কিছু হতে পারে। যেমন ধরা যাক আমাকে বের করতে বলল যে আমার একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে ধরা যাক রাশেদ। রাশেদের কাছে ৫ টাকা আছে, আর আমার আর রাশেদের টাকা মিলে হচ্ছে দুজনের ১২ টাকা আছে। তাহলে আমার টাকাটা বের করতে হবে। এখন আমার টাকা তো আমরা জানি না, ম্যাথ করে আমরা বের করব। তাহলে এই যে একটা আমার টাকা আমি ধরে নিলাম হচ্ছে এক্স। এখন এক্স এর ভ্যালু তো যেকোনো কিছু হতে পারে। এই যে যেই জিনিসটার ভ্যালু যেকোনো কিছু হতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে চলক। অর্থাৎ চলক হচ্ছে এমন একটা অক্ষর প্রতীক যার মান বদলায়। এখন এই চলকের কিছু বৈশিষ্ট্য আছে, চলুন তাহলে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে চলক এমন একটা প্রতীক হবে যার মান সবসময় বদলে যাবে। সেকেন্ডটা হচ্ছে চলকের মান নির্দিষ্ট না, মানে চলকের মান যেকোনো কিছু হতে পারে। যেহেতু মান বদলায় তার মানে এটার মান কিন্তু যেকোনো কিছুই হতে পারবে। আর ৩ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে চলক বিভিন্ন মান নিতে পারে। মানে এই যে এক্স এর ভ্যালু, এর মধ্যে কিন্তু আমি বিভিন্ন ধরনের মান বসাতে পারবো। 5 ও বসাতে পারি, 6 ও বসাতে পারি, 7 ও বসাতে পারি। কিন্তু কোনটা বসাবো সেটা কিন্তু আমরা ম্যাথের শর্তগুলো দেখে বের করব। আচ্ছা, এটা গেল হচ্ছে চলক। এবার আমরা জানবো হচ্ছে বীজগাণিতিক প্রক্রিয়া চিহ্ন নিয়ে। তো আমরা যে চলকগুলা নিলাম, এই চলকগুলা আর ম্যাথের যে শর্তগুলা, এগুলা মিলিয়ে আমরা কিন্তু একটা সমীকরণ দাঁড় করাই। তো সমীকরণের মধ্যে আমাদের বিভিন্ন চলকের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আমরা এই প্রক্রিয়া চিহ্নগুলা ব্যবহার করি। তো প্রথমে যে উদাহরণটা দিলাম, যে আমার কাছে হচ্ছে টাকাটা আমি ধরে নিলাম x টাকা আছে, আমার বন্ধু রাশেদ ওর কাছে টাকা হচ্ছে ৫ টাকা আছে, আমাদের দুইজনের মিলে হচ্ছে ১২ টাকা আছে। তার মানে কি দুইজনের মিলে মানে দুইটাকে আমি যোগ করে দিব। এই যোগ করে দিয়ে দুইজনের মিলে তার মানে এটাকে আমি ইকুয়াল টু দিয়ে দিব। এই যে একটা ইকুয়েশন আমি দাঁড় করালাম, এটা কিন্তু আমি দাঁড় করাতে পারতাম না যদি না আমি এই গাণিতিক প্রক্রিয়া চিহ্নটা না জানতাম। তো এরকম গাণিতিক প্রক্রিয়া চিহ্ন আছে হচ্ছে ৪টা। একটা হচ্ছে প্লাস, মাইনাস, ইনটু বা গুণ বা মাল্টিপ্লিকেশন বা ডট, আরটা হচ্ছে ডিভিশন বা ভাগ। এই প্রক্রিয়া চিহ্নগুলো দিয়ে আমরা বীজগাণিতিক সমীকরণটাকে ফর্ম করি বা বীজগাণিতিক একটা লাইন লেখি। এখন আমরা তো জেনে ফেললাম গাণিতিক প্রক্রিয়া চিহ্নগুলা কি কি। তাহলে দেখে নেওয়া যাক যে বিভিন্ন চলকের মধ্যে এই গাণিতিক প্রক্রিয়া চিহ্নগুলোকে আমরা কিভাবে লিখি। তো ধরা যাক দুইটা চলক, একটা হচ্ছে আমার x, একটা হচ্ছে আমার y। তাহলে আমি x প্লাস y কে লিখবো হচ্ছে এইভাবে, আবার x মাইনাস y কে লিখবো হচ্ছে এভাবে। এখন x ইনটু y কে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। একটা হচ্ছে x এভাবে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে y, একটা হচ্ছে মাঝখানে ডট দিয়ে y, আরটা আমি কিছুই দিব না, দুইটাকে পাশাপাশি লিখবো। দুইটাকে পাশাপাশি লিখলেও সেটা কিন্তু আমার আসলে গুণই বুঝাবে। এখন এই যে x x y মানে x গুণন y, এই ক্ষেত্রে কিন্তু গুণ চিহ্নটা আর x টা একই রকম দেখায়। তো আমরা কিন্তু এটাকে প্রিফার করি না। আমরা যখন x আর y কে লিখি তখন এই কারণে বেশিরভাগ সময় x ডট y লিখি, না হলে x y লিখি। তো এইটা হচ্ছে আমাদের মোস্ট প্রিফার্ড দুইটা ওয়ে গুণ বোঝানোর জন্য। আচ্ছা, এবার হচ্ছে ডিভিশনের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে। তো x ভাগ y কে ভাগ চিহ্ন দিয়ে লেখা যায়, x বাই y লেখা যায়, বা x ওভার y লেখা যায়। তো আমরা এই তিন ভাবেই এই ডিভিশনটাকে লিখতে পারি। তাহলে আমরা গাণিতিক প্রক্রিয়া চিহ্নগুলা কিভাবে লিখতে পারি সেটা আসলে বুঝতে পারলাম। তারপর এখন আমরা শিখবো হচ্ছে সহগ নিয়ে। তো আমরা তো চলক কি সেটা বুঝতে পারলাম। চলক হচ্ছে এমন একটা ভ্যালু যেটার মান সবসময় বদলে যাবে এবং এটা আমরা অজানা জিনিসকে ধরে নিব। তো এই অজানা জিনিস যদি এরকম হতো যে, আবার যদি আগের উদাহরণটায় ফিরে যাই, যে আমার টাকাটা আমি জানি না, আমার বন্ধু রাশেদ ওর টাকা আছে হচ্ছে ৫ টাকা। তো ধরে নিলাম আমার বন্ধুর টাকা আছে হচ্ছে ৫ টাকা। এখন আমার আর আমার বন্ধুর টাকার মধ্যে সম্পর্কটা হচ্ছে আমার টাকা আমার বন্ধুর টাকার ৩ গুণ। তাহলে আমার বন্ধুর টাকা হচ্ছে ৫, এর সঙ্গে ৩ গুণ করলে আমার আসে ৩ গুণন ৫। তো আমি যদি এই ৫টা বন্ধুর টাকাকে আমি ধরে নিতাম যদি x, তাহলে আমি কি লিখতাম 3x। এই যে এই 3টা লিখলাম, এই 3টাই হচ্ছে সহগ। তার মানে সহগ হচ্ছে চলকের সাথে গুণ অবস্থায় যা থাকে সেটাই হচ্ছে আমার সহগ। তার মানে
আমি যদি এরকম লিখি 3x, এই 3টাই হচ্ছে আমার সহগ আর xটা হচ্ছে আমার চলক। এখন সাধারণত আমরা চলকের বাম সাইডেই সহগটাকে লিখি। এছাড়াও আর কি কি উপায়ে আমরা 3x কে লিখতে পারি সেটা দেখে নেওয়া যাক। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে x গুণন 3, x ইনটু 3 আর 3x, কিন্তু কখনোই কিন্তু x3 লিখতে পারবো না। এটা সাধারণত লেখা হয় না কারণ এটা মিস ইন্টারপ্রেটেড হয়। কারণ যদি এরকম হইলো যে x3 আর এখানে লিখলাম হচ্ছে y, তাহলে আমরা বাই ডিফল্ট কিন্তু বুঝে নেই এই 3টা কিন্তু x এর সাথে নাই, এটা y এর সাথে আছে। এই কারণে পড়ার সুবিধার জন্য ইউনিভার্সালি আমরা সহগকে সবসময় চলকের বাম সাইডে লিখব। তার মানে এইটা মানে হচ্ছে 3x, এইটা মানে হচ্ছে 3y, দুটাকে যদি একসাথে লিখি তাহলে লিখব 3xy, তার মানে এটা এটার সহগ। এখন 3xy এইখানে কিন্তু আরো কিছু জিনিস কনসিডারেবল, সেটা আমরা সামনে শিখব। ওকে, সামনে আগানো যাক। এখন এই সহগটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আক্ষরিক সহগ আর একটা হচ্ছে সাংখ্যিক সহগ। আক্ষরিক সহগটা হচ্ছে আমরা চলকের সাথে কোনো অক্ষরকে যদি সহগ হিসাবে কল্পনা করি। এখন এগুলা কখন হয়? যখন হচ্ছে আমরা কোনো একটা বীজগাণিতিক সমীকরণকে ওই সহগ দিয়ে সলভ করতে চাই। তো আমরা সাধারণত XYZ বা অ্যালফাবেটের লাস্টের দিকে যে অ্যালফাবেট গুলা সেগুলাকে হচ্ছে আমরা ধরে নেই চলক, আর শুরুর দিকের অ্যালফাবেট গুলা সেগুলাকে আমরা ধরে নিই সাংখ্যিক সহগ। সাধারণত, এটা কিন্তু সবসময়ের জন্য প্রযোজ্য না। আর সাংখ্যিক সহগ তো আমরা শিখেই আসলাম যে কোনো চলকের বাম সাইডে যেই সংখ্যাগুলো থাকে তারা হচ্ছে আমার সাংখ্যিক সহগ। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে পদ নিয়ে। তো এই যে বলেছিলাম যে 3xy, এই ব্যাপারটা কিন্তু আলাদা একটা টার্ম মিন করে, সেটাই হচ্ছে আমার পদ। অর্থাৎ পদ হচ্ছে সহগ এবং চলকের সমন্বয়ে যেই গঠিত জিনিসটা। অর্থাৎ আমরা যে 3x লিখেছিলাম, এখানে 3টা হচ্ছে আমার সহগ, xটা হচ্ছে আমার চলক, কিন্তু 3x অ্যাজ এ হোল এটা হচ্ছে আমার একটা পদ। একইভাবে yটা হচ্ছে আমার চলক, 5টা হচ্ছে আমার সহগ, আর এই 5y অ্যাজ এ হোল একটা পদ। এখন যদি এরকম হতো যে y এর সাথে আরো কয়েকটা সহগ গুণ আকারে আছে, তাহলে কি আমার পদের সংখ্যা বেড়ে যেত? না, যতগুলা জিনিস গুণ আকারে থাকবে সবগুলা মিলে একটাই পদ হয়। অর্থাৎ এই গুণ বা ভাগ চিহ্ন দিয়ে যুক্ত এক বা একাধিক পদ সংখ্যাকে একটা পদ হিসাবে আমরা গণ্য করব। যেমন এই যে 3x গুণন 5y, এখানে কিন্তু দুইটা ইন্ডিভিজুয়াল পদকে আমরা গুণ করে দিয়েছি। তার মানে আমি যখন কাউন্ট করব তাদের কিন্তু দুইটা কাউন্ট করব না, এই দুইটা মিলে একটা। যদি এই জায়গায় ভাগ করতাম তাহলেও কিন্তু এই দুইটা মিলে একটা পদ, আবার এভাবে যদি লিখতাম তখন কিন্তু এই দুইটা মিলে একটা পদই লিখতাম। এইটা দেখলেই বোঝা যায় যে এইটা অ্যাকচুয়ালি একটা পদ হবে। প্রবলেম হয় হচ্ছে যদি আমরা এদেরকে দুইটা আলাদা আলাদা ভাবে দুইটা পাশে লিখি, তাহলে কিন্তু আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। তাহলে এই ব্যাপারটা একটু আমাদের খেয়াল রাখতে হবে যে যদি আমাকে কখনো কোশ্চেন আসে যে এই সমীকরণটার মধ্যে বা এই রাশিটার মধ্যে কি কি পদ আছে বা কয়টা পদ আছে, তখন কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে কোনোটা গুণ চিহ্ন দিয়ে বা ভাগ চিহ্ন দিয়ে যোগ করা আছে কি না। তার মানে গুণ চিহ্ন বা ভাগ চিহ্ন দিয়ে কয়েকটা পদ যদি যুক্ত থাকে তারা মিলে কিন্তু একটা পদ হিসাবে করেসপন্ড করবে। এখন আরো যদি ইজি করে বলি, তার মানে হচ্ছে আমার প্লাস মাইনাস চিহ্নের উপর ডিপেন্ড করছে পদের সংখ্যাগুলা। প্লাসের বামে ডানে দুইটা পদ থাকবে, কিন্তু গুণ চিহ্নের বামে ডানে মিলেই একটা পদ হবে, বা ভাগ চিহ্নের বামে ডানে মিলে একটাই পদ হবে। তারপর তাহলে এই কোশ্চেনটা একটু দেখি আমরা। এখানে বলেছে x প্লাস 4x ইন্টু 7 প্লাস 3y ডিভাইডেড বাই 5, এখানে কয়টা পদ আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটার মধ্যে এইখানে একটা গুণ চিহ্ন আছে, তার মানে গুণ চিহ্নের বামেরটা আর ডানেরটা মিলে কিন্তু একটাই। আবার এখানে একটা ভাগ চিহ্ন আছে, তার মানে ভাগ চিহ্নের এই বামেরটা আর ডানেরটা মিলে কিন্তু একটা পদ হিসাবে করেসপন্ড করবে। তার মানে আমার এইখানে পদ হবে হচ্ছে এইটা একটা পদ, এইটা একটা পদ, আর x একা একটা পদ।
তাহলে আমার পদ সংখ্যা হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3টা। পরেরটা দেখি। এবার আমরা শিখবো হচ্ছে রাশি সম্পর্কে। তো আমরা এতক্ষণ শিখে আসলাম সহগ, চলক, পদ। রাশি হচ্ছে কতগুলা পদকে যোগ করে আমরা যেটা পাই, অর্থাৎ আমরা কতগুলা পদকে যোগ বা বিয়োগ করে একটা যে লাইন লিখবো, এই লাইনটাই হচ্ছে রাশি। যদি আমি সংজ্ঞা আকারে বলি তাহলে রাশি বলতে বোঝায় এক বা একাধিক পদ মিলে যেটা গঠিত হয়। যেমন এখানে দুইটা আলাদা আলাদা পদ আমরা নিয়েছি, 3x আর 5y। এখন এই দুইটা আলাদা আলাদা পদ, এদের মধ্যে আমি যদি একটা গাণিতিক প্রক্রিয়া চিহ্ন দিয়ে দেই, যে কোনো গাণিতিক প্রক্রিয়া চিহ্ন, তাহলে কিন্তু এইটা মিলে একটা রাশি হয়ে যাবে। যেমন আমি এখানে হচ্ছে যোগ চিহ্ন দিয়ে দিয়েছি, তার মানে এটা হচ্ছে আমার একটা রাশি। এইখানে হচ্ছে এই একটা আলাদা পদ, এই একটা আলাদা পদ, এই একটা আলাদা পদ, এদের মধ্যে আমি যখন যোগ আর বিয়োগ চিহ্নটা ইনক্লুড করে দিলাম, তখন এইটা অ্যাজ এ হোল আমাকে একটা রাশি বলবো। তার মানে একাধিক পদকে আমি যোগ অথবা বিয়োগ চিহ্ন দিয়ে যুক্ত করে দিলেই আমরা সেটা রাশি পাবো একটা। তার মানে আমার যোগ আর বিয়োগ চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারি এই টোটালটা একটা রাশি, আর যোগ আর বিয়োগ চিহ্ন দিয়ে আমরা পদগুলাকে একসাথে করি, কিন্তু গুণ আর ভাগ চিহ্ন মিলে কিন্তু একটাই মাত্র পদ হয়। এখন এবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, সেটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ দেখছিলাম যে কয়েকটা পদ মিলে একটা করে রাশি হয়, তাহলে একটা পদ মিলে কি রাশি হতে পারে না? হ্যাঁ পারে। একা একটা পদ মিলে যে রাশিটা হয় সেটা হচ্ছে আমার এক পদী রাশি, আর একাধিক পদ যোগ বা বিয়োগ চিহ্নের মাধ্যমে যুক্ত থাকলে সেটা হয় আমার বহুপদী রাশি। এই বহুপদী রাশি আমরা অনেক সময় অনেক জায়গায় ব্যবহার করব, এবং এই বহুপদী নিয়ে আমরা ফার্দার পরে আলোচনা করব। তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে একটা পদ একটা রাশি হতে পারে, একাধিক পদ মিলে একটা রাশি হতে পারে, আবার একটা পদ মিলেও রাশি হতে পারে। তারপর এবার আমরা বীজগাণিতিক রাশির যোগ এবং বিয়োগ শিখব। তো বীজগাণিতিক রাশি ধরা যাক আমি নিলাম র্যান্ডমলি 3x, তাহলে এই রাশিটা আর আরেকটা রাশি নিলাম ধরা যাক র্যান্ডমলি 4y। তাহলে এই যে 3x আর 4y এরা কিন্তু আলাদা আলাদা। কিভাবে আলাদা আলাদা? আমরা রাশিটা আলাদা নাকি এক, বা এই পদটা আলাদা নাকি এক, সেটা বুঝবো হচ্ছে চলকটা দিয়ে। এখানে চলকটা হচ্ছে x, এখানে চলকটা হচ্ছে y। আমরা কিন্তু দুইটা আলাদা আলাদা রাশিকে বা আলাদা আলাদা পদকে যোগ করে কিন্তু এক বানাতে পারবো না, তাদেরকে আমার এভাবেই রাখতে হবে। তো আমরা যখন বীজগাণিতিক রাশির যোগ বা বিয়োগ করব, আমরা এক জাতীয় রাশির যোগ বিয়োগ করি। এই কারণেই এক জাতীয় রাশি নিজেদের মধ্যে যোগ বিয়োগটা আমরা এখানে হাইলাইট করেছি। তাহলে একটা উদাহরণ করে ফেলা যাক। তো প্রথম উদাহরণে বলেছে যে 5x প্লাস 4y মাইনাস 8x প্লাস 6p প্লাস 7y। তাহলে এটার মান আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমাকে চেক করে দেই যে কতগুলা চলক আছে। তো x কে 1 নাম্বার দিলাম, তার মানে এখানে x আছে 2টা। y কে দিলাম 2 নাম্বার, এখানে y আছে 2টা, আর p কে দিলাম 3 নাম্বার। তাহলে y যেগুলা আছে সেগুলা যোগ হয়ে যাবে, x যেগুলা আছে সেগুলা যোগ হয়ে যাবে, আর p এর যেহেতু কিছু নেই তাহলে সে একাই থাকবে। তাহলে 5x মাইনাস 8x, তার মানে হচ্ছে আমার 5 মাইনাস 8, এটা করলে আমার কত আসবে? আচ্ছা, এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন 5 মাইনাস 8 করব, তখন হচ্ছে আমার বড়টা আগের চিহ্নটা গভর্ন করবে। যখন আমরা যোগ বিয়োগ করি তখন হচ্ছে আমরা চিহ্ন সহ যোগ বিয়োগ করি। 5 এর আগে আছে হচ্ছে প্লাস, আর 8 এর আগে আছে হচ্ছে মাইনাস। তার মানে আমরা আসলে 8 এর থেকে 5ই বিয়োগ করব, কিন্তু যেহেতু আমার 8 সংখ্যাটা 5 এর চেয়ে বড়, তাহলে এই বড়টার আগের চিহ্নটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে 8 এর থেকে 5 বিয়োগ করলে আমার কত আসে? 3। তাহলে আমার অ্যানসারটা আসবে হচ্ছে -3, কারণ 8 এর সামনে আছে হচ্ছে মাইনাস। তাহলে এই যে 5x মাইনাস 8x, এখান থেকে আমরা পাই হচ্ছে -3x। একইভাবে প্লাস 4y প্লাস 7y, এখানে কিন্তু দুইটার সামনেই চিহ্ন হচ্ছে প্লাস, তার মানে আমরা এটাকে আসলে প্লাস করে দিব। তাহলে বর্ডার আগে চিহ্ন প্লাস আছে, প্লাস 7 প্লাস 4 মানে হচ্ছে 11y। আর এখানে 6p একা ছিল, সে কিন্তু একাই থাকবে।
তাহলে আমার উত্তরটা আসবে -3x + 11y + 6p। আশা করি আমরা চলকের যোগ বিয়োগটা বুঝতে পেরেছি। আরেকটা উদাহরণ করা যাক। আচ্ছা, এই উদাহরণটায় আমরা একটা স্পেশাল জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আগে তো আমরা শুধুমাত্র x কে নিয়েছিলাম, এখানে কিন্তু x এর উপর একটা স্কয়ারও দিয়ে দিয়েছে। তাহলে আমরা কিন্তু এই x স্কয়ারকে আলাদা বিবেচনা করব, কারণ এ কিন্তু x এর মতো না। তাহলে এটা এখন একটা ইন্ডিভিজুয়াল পদ, এটা একটা ইন্ডিভিজুয়াল পদ, y আলাদা ইন্ডিভিজুয়াল পদ, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। আচ্ছা, আমি নাম্বারিংটা অন্য আরেকভাবে করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু ইন্ডিভিজুয়াল পদ হচ্ছে, তাহলে এইগুলাকে আলাদা আলাদা ভাবেই নাম্বারিং করি আমরা। তাহলে এটা একটা ইন্ডিভিজুয়াল পদ, এটা একটা ইন্ডিভিজুয়াল পদ, এটা একটা ইন্ডিভিজুয়াল পদ, এটা ওই 3 নাম্বারের মতোই, আর এটা হচ্ছে 4 নাম্বার আরেকটা ইন্ডিভিজুয়াল পদ। তাহলে ইন্ডিভিজুয়াল পদগুলোকে লিখে ফেলি 5x² - 8x + 6p। এগুলো তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হবে তাহলে কোনটা? এই 4y আর হচ্ছে এই 7y। তাহলে 4y এর আগের চিহ্ন প্লাস, 7y এর আগের চিহ্ন প্লাস, তাহলে আমরা কি করব? যোগ করে দিব। তাহলে যোগ করলাম, যোগ করে আমার আসলো 11y। এখন সামনে বড়টার সামনের চিহ্ন প্লাস, তাহলে আমি প্লাসই বসালাম, তাহলে আমার উত্তরটা আসবে হচ্ছে +11y। তার মানে অ্যানসার 5x² - 8x + 6p + 11y। এটাই হচ্ছে আমার এটার অ্যানসার। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা তাহলে বীজগাণিতিক রাশির যোগ আর বিয়োগ খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এবার তাহলে আমরা শিখব বীজগাণিতিক রাশির গুণ। তাহলে বীজগাণিতিক রাশি যখন আমরা গুণ করব, তখন কিন্তু আমরা ওই আগের মতোই একই জাতীয় জিনিসকে গুণ করে দিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিয়োগ চিহ্নের আগে একটা পদ, এখানে একটা পদ, আর এখানে আলাদা একটা পদ, পদরা নিজেদের মধ্যে গুণ হবে। তাহলে 5x4y, এখানে 5 আর 4 হচ্ছে সংখ্যা, তাহলে এদেরকে আমরা গুণ করে দেই। 5 × 4 মানে 20। x আলাদা থাকবে, y ও আলাদা থাকবে। একইভাবে x 6p আলাদা আলাদা জিনিস, তাহলে এদেরকে আমরা আলাদা আলাদাই রাখবো, 6px। আর 7y আলাদা জিনিস, এটার সামনের চিহ্ন যা থাকবে তাই, এটারও সামনের চিহ্ন যা থাকবে তাই, আর এখানে তো কিছু চেঞ্জ হয়নি, তার মানে এটাই হচ্ছে আমার অ্যানসার। এখন যদি এরকম হতো যে -x × 6p, এই জায়গাটা এরকম আমাকে দিত যে -x × -6p, তখন কি করতাম? তখন হচ্ছে আমরা -x 6p লিখে এই যে মাইনাসটা, এটাকেও সামনে নিয়ে আসতাম। এখন দুইটা মাইনাস গুণ করলে আমার সবসময় হবে হচ্ছে প্লাস, তখন আমার আনসার আসতো 6px। তো ফর্মুলাটা হচ্ছে দুইটা মাইনাস গুণ করলে আমার আসে প্লাস, একটা প্লাস একটা মাইনাস মানে মাইনাস, একটা মাইনাস একটা প্লাস সেটা মানেও মাইনাস, আর দুইটা প্লাস মানে হচ্ছে আরো একটা প্লাস। এটা হচ্ছে আমাদের থাম্ব রুল। তো আশা করি বীজগাণিতিক রাশির গুণ আমরা বুঝতে পেরেছি। এবার এটা দেখা যাক। এইখানে আমাকে যোগ চিহ্নের আগে এটা হচ্ছে একটা পদ, আর যোগ চিহ্নের পরে এটা হচ্ছে আরেকটা পদ, কিন্তু এইখানে পার্থক্য হচ্ছে এইটা কিন্তু আমরা যখন যোগ বিয়োগ করেছিলাম এইটাকে আর এটাকে কিন্তু এক ধরে নেইনি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা একটু অন্যভাবে চিন্তা করব। তাহলে এখানে সংখ্যাগুলো তো একই জাতীয় জিনিস, 5 4 8, তাহলে 5 × 4 মানে 20, আর 20 × 8 আমাকে করতে হবে। এখন y আলাদা থাকলো, x² আলাদা থাকলো, x আলাদা থাকলো। প্লাস 6 আর 7 গুণ করলে আমার আসে 42, p আলাদা, y আলাদা। এখন এইখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এইটুকু আমি আবার গুণ করে ফেলবো, তাহলে আমার আসবে হচ্ছে 160, y থেকে গেল। এখন x², এটা কিন্তু এখন সূচকের নিয়মে পড়ে যাবে। তো সূচকের নিয়মটা হচ্ছে এই জিনিসটাকে তখন আমরা বলি বেস। তো আমরা দেখতে পাচ্ছি x একটা বেস, x আরেকটা বেস, দুইটার বেস হচ্ছে ইকুয়াল, আর এই উপরেরটাকে বলি হচ্ছে আমার পাওয়ার। তো যখন বেসটা ইকুয়াল হয়ে যায় তখন পাওয়ারটা যোগ হয়ে যায়, তার মানে x² × x, এটা মানে হচ্ছে x 2 + 1।
তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স কিউব। তাহলে এই জায়গাটায় হচ্ছে আমরা এই পার্টটা শিখলাম যে যদি দুইটা বেস ইকুয়াল হয় তাহলে আমি পাওয়ারটা যোগ করে দিচ্ছি, এইভাবেও কিন্তু বীজগাণিতিক রাশির আমরা গুণ করি। তাহলে এখানে আসবে তখন এক্স কিউব প্লাস 42py। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি এই ম্যাথটা একটু চেঞ্জ করে আমি এই 6p যে ছিল এখানে যদি এরকম দিতাম, কথার কথা আমার এখানে 6p একটা হচ্ছে y স্কয়ার আছে, তাহলে কি হতো যে 6 ইনটু p ইনটু y স্কয়ার ইনটু 7 ইনটু y, তাহলে y এর দুইটা বেস সেম, তখন আসতো হচ্ছে y 2 প্লাস 1 মানে হচ্ছে y কিউব, আর বাকিগুলা 6 7 মানে হচ্ছে 42, আর এখানে p, এখানেও তার মানে হচ্ছে 42, এখানে হচ্ছে p। যদি এখানে এরকম দিতাম যে 6p স্কয়ার ইনটু হচ্ছে p কিউব ইনটু হচ্ছে y স্কয়ার ইনটু হচ্ছে y টু দি পাওয়ার 5, তাহলে কি করতাম, তাহলে হচ্ছে 6p এর বেস সেম নিয়ে নিলাম, তারপরে হচ্ছে 2 প্লাস 3, একইভাবে y এর বেস সেম নিয়ে নিলাম, তারপরে হচ্ছে 2 প্লাস 5, তাহলে হচ্ছে 6p টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 7, তাহলে এইটার মান আসতো তখন এরকম। তাহলে আশা করি আমাকে যদি পাওয়ার নিয়ে কোনো কিছু বলে গুণ করতে, তখন আমরা গুণ করতে পারবো। আচ্ছা, তাহলে আশা করি বীজগাণিতিক রাশির গুণে আমাদের কোনো সমস্যা নেই, সামনে আগানো যাক। এখন এই ম্যাথটা একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এই ম্যাথটার এখানে ভাগ দিয়েছে। এখন ভাগ মানে আসলে এই জিনিসটাকে আমরা তখন এইভাবে লিখতে পারি যে 5x স্কয়ার নিচে হচ্ছে 8x প্লাস 6 নিচে হচ্ছে 7y। তাহলে 5 এখানে x, এখানে x ডিভাইডেড বাই 8, এখানে x প্লাস 6 ডিভাইডেড বাই 7y। এই যে উপরে নিচে x টা আছে এইটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমার থাকবে হচ্ছে 5 ডিভাইডেড বাই 8 ইনটু x, আর এখানে 6 ডিভাইডেড বাই 7 ইনটু y। অর্থাৎ এই ভাগ চিহ্নটাকে আমরা এই নিচে নিচে লিখতে পারি। আমরা কিন্তু এই প্রসেসটা শুরুতে দেখিয়ে এসেছিলাম। তো উপর নিচে একই জিনিস থাকলে ওটাকে আমরা বাদ দিয়ে দিই, এই হিসাবে আমরা এই ভাগটাও করতে পারবো। তো এটা ভাগের একটা সিম্পল পার্ট। তো দেখা যাক এই সিম্পল পার্টে আরো একটা ম্যাথ আমরা করতে পারি কিনা। তো এইখানে দেখা যাচ্ছে যে আমাকে প্রথমটায় গুণ করতে বলেছে, তাহলে 5 ইনটু 4 মানে 20x আর y মাইনাস x ডিভাইডেড বাই 7y এরকমই থাকছে, তাহলে এখানে কিন্তু চেঞ্জ হবে না। তার মানে অ্যানসার এইটাই যে 20xy মাইনাস x ডিভাইডেড বাই 7y। তো আশা করি বীজগাণিতিক রাশির গুণ আর সিম্পল ভাগগুলো আমরা বুঝতে পেরেছি। এখন যদি এরকম ভাগ না দিয়ে আমাকে অন্যভাবে একটা বীজগাণিতিক রাশি ফর্ম করে রাশির মধ্যকার জিনিসগুলোকে আমাকে ভাগ করতে বললো, এখানে তো জাস্ট একটা পার্টিকুলার পদ, এক পদী রাশি নিয়ে আমাকে কাজ করতে হয়েছে। যদি বহুপদী রাশি বলতো তখন কিভাবে করতাম, চলুন তাহলে সেই প্রসেসটা দেখে নেওয়া যাক। তো এবার আমরা একটা নতুন উপপাদ্য শিখবো যেটাকে আমরা বলি ভাগশেষ উপপাদ্য। তো ভাগশেষ উপপাদ্য জিনিসটা কি, আমরা আগে স্টেটমেন্টটা পড়ে নেই। fx যদি একটা বহুপদী হয়, ওই বহুপদীকে আমি যদি x - 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষটা হবে হচ্ছে f of 2। জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগছে, চলুন তাহলে একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি ব্যাপারটা। তো আমি একটা ব্ল্যাক স্ক্রিন নিয়ে আসি। তো আমাকে বলেছে যে fx একটা হচ্ছে বহুপদী। তো আমরা কিন্তু বহুপদী রাশি একপদী রাশি বুঝতে পেরেছি, তাহলে আমরা fx একটা বহুপদী বানিয়ে ফেলি। এখন f of x যেহেতু বলেছে তার মানে কিন্তু এই বহুপদীর মধ্যে একটাই মাত্র চলক, যেহেতু সেই কারণে আমরা এটাকে fx লিখতে পেরেছি। তাহলে একটা আমি বহুপদী বানিয়ে ফেলি যেখানে শুধুমাত্র x ই চলক, কিন্তু আমাকে কিন্তু x এর উপরে কোনো পাওয়ার নিয়ে রেস্ট্রিকশন দেয়নি। তো fx যখন একটা বহুপদী হবে তখন এখানে কিন্তু আমরা পাওয়ারটাকে যেরকম ইচ্ছা সেরকম ভাবে বসাতে পারি। তাহলে আমি প্রথমে x এর পাওয়ার বসালাম 2, তারপরে বসালাম হচ্ছে 2x, তারপর বসালাম হচ্ছে 7। তাহলে এই যে একটা বহুপদী হয়ে গেল, এখানে কিন্তু অনেকগুলো পদ আছে, একটা পদের মধ্যে x আছে, একটা পদের মধ্যে x স্কয়ার আছে, আর একটা পদের মধ্যে কিছুই নেই। তো কিছুই নেই যে মানে হচ্ছে এখানে কিন্তু কোনো চলক নেই, তাহলেও কিন্তু সেটা একটা পদ হিসাবে আমরা কাউন্ট করব। ওকে, তাহলে আমরা একটা বহুপদী পেয়ে গেলাম। তো আমাকে বলেছে fx যদি একটা বহুপদী হয় হলো, তাহলে সেটাকে আমি যদি x - 2 দিয়ে ভাগ করি তাহলে সেটার ভাগশেষ হবে হচ্ছে f of 2। তার মানে এই যে x স্কয়ার মাইনাস 2x প্লাস
7, এইটাকে আমি এখন ভাগ করছি x মাইনাস 2 দিয়ে। ভাগফল কি হবে আমি জানি না, বাট আমি জানি ভাগশেষ আসবে হচ্ছে f অফ 2। কিভাবে হয়? এই যে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু আমি 0 বসাই, তাহলে ওখান থেকে আমি পাই x ইজ ইকুয়াল টু 2। এই 2টাকে আমি f অফ x এর মধ্যে বসাই দিব, তাহলে আমি পাই হচ্ছে f অফ 2। তাহলে f অফ 2 এর ভ্যালু কিভাবে পাবো? এই যে f অফ x মানে কি বলেছিলাম যে এটা হচ্ছে একটা x এর বহুপদী। তাহলে f অফ 2 হবে যেখানে যেখানে x আছে সেই সব জায়গাটায় আমরা x টাকে সরিয়ে সেখানে 2 বসাবো। তাহলে আমি একটা 2 বসাবো হচ্ছে এইখানে, একটা 2 বসাবো হচ্ছে এইখানে। তাহলে আমার হচ্ছে 2 স্কয়ার মাইনাস 2 ইনটু 2 প্লাস 7। তাহলে 2 স্কয়ারের ভ্যালু হচ্ছে 4, 2 ইনটু 2 এর ভ্যালু 4 প্লাস হচ্ছে 7। তার মানে আমার आंसर হচ্ছে 7। তার মানে f অফ 2 মানে হচ্ছে 7। অর্থাৎ এই যে x মাইনাস 2 দিয়ে আমি যদি x স্কয়ার মাইনাস 2x প্লাস 7 কে ভাগ করি, তাহলে আমার ভাগশেষটা আসবে 7। তাহলে একটু ভাগ করে দেখি। তো x মাইনাস 2 কে আমি যদি x দিয়ে গুণ করি তাহলে আমার কি আসে? x স্কয়ার মাইনাস 2x। তাহলে এখানে লিখলাম x, পেলাম হচ্ছে x স্কয়ার মাইনাস 2x। তাহলে এটুকু বাদ থাকে কি আর ওখানে 7। তাহলে কিন্তু এই 7টা নেমে আসছে, এটাই হচ্ছে আমার ভাগশেষ। তার মানে ম্যানুয়ালি ভাগ করলেও কিন্তু আমি 7ই পাচ্ছি। তাহলে যেটা আমরা ম্যানুয়ালি ভাগ করে পেতাম সেটা আমরা এখন ফর্মুলেট করে বের করতে পারছি। এটাই হচ্ছে আমার এখানে সুবিধাটা। ভাগশেষ উপপাদ্য এটাই আমাকে বলেছে। আশা করি আপনারা এই পার্টটা বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে আরো একটা উপপাদ্য, সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। তাহলে এটা স্টেটমেন্টে বলেছে যে fx একটা বহুপদী, এই বহুপদীটার যদি x মাইনাস 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, তার মানে হচ্ছে এখানে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমি বলতে পারবো যে f2 ইজ ইকুয়াল টু 0। তো f2 কিন্তু আগে ছিল হচ্ছে কি ভাগশেষ ছিল না, তাহলে নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ তো 0 হবেই। তাহলে এটাই হচ্ছে আমার উৎপাদক উপপাদ্য। আশা করি আমরা ভাগশেষ উপপাদ্য আর উৎপাদক উপপাদ্য দুইটা বুঝতে পেরেছি। তাহলে এটা ম্যাথে কিভাবে অ্যাপ্লাই করব চলুন সেটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে বলেছে যে x স্কয়ার মাইনাস 4 এটাকে আমি x প্লাস 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? ওকে, তাহলে x স্কয়ার মাইনাস 4, x স্কয়ার মাইনাস 4 এটাকে আমরা কি লিখতে পারি? x স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তাহলে এইখানে এইটা একটা ফর্মুলায় পড়ে না? আমরা বীজগণিতে একটা ফর্মুলা শিখে এসেছিলাম না যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে সলভ করলে আমার কি আসে? a প্লাস b আর আসে হচ্ছে a মাইনাস b। তাহলে এখানে আমার হচ্ছে x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এর জায়গায় বসাবো x, b এর জায়গায় বসাবো হচ্ছে 2। তাহলে আমার আসবে x প্লাস 2, আমার আসবে হচ্ছে x মাইনাস 2। তাহলে আমরা এখন এটাকে লিখে ফেলি যে x প্লাস 2 পেলাম আর হচ্ছে x মাইনাস 2 পেলাম। তাহলে আমি যদি এখন লিখি x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x প্লাস 2, তার মানে অ্যাকচুয়ালি কি লিখছি যে x প্লাস 2 x মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2। উপর নিচে একই জিনিস আছে, আমরা তাহলে কি করব? কাটাকাটি করে দিব। তাহলে আমার থাকে কি? x মাইনাস 2। তার মানে এই যে x স্কয়ার মাইনাস 4 কে আমি যদি x প্লাস 2 দিয়ে ভাগ করি, আমার অ্যানসারটা আসবে হচ্ছে এই x মাইনাস 2। ওকে, পরেরটা যাই। এখানে বলেছে যে x স্কয়ার মাইনাস 4 কে x প্লাস 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? এখন ভাগশেষ কত সেটা তো আমাকে ভাগশেষ উপপাদ্য দিয়ে বের করতে হবে। তাহলে প্রসেসটা হচ্ছে যাকে দিয়ে ভাগ করছি x প্লাস 3 ওটাকে আমি 0 বসাবো। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কত পাই? x ইজ ইকুয়াল টু মাইনাস 3। তাহলে এবার কাজটা হচ্ছে এইটাকে আমি ধরে নিব হচ্ছে f অফ x। তাহলে আমি জানি f অফ x ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4। এখন আমি এই x এর জায়গায়
বসাবো হচ্ছে এই x এর ভ্যালু। তাহলে আমি এখন বের করব f of -3। তাহলে এই x কে আমি -3 দিয়ে রিপ্লেস করে দেই, তাহলে -3 হোল স্কয়ার -4, অর্থাৎ 9 - 4 ইকুয়াল টু হচ্ছে 5। তার মানে এই ভাগশেষটা হবে হচ্ছে আমার 5। এটাই হচ্ছে আমার অ্যানসার। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এখন এর পরেরটা আমাকে একই ম্যাথ, খালি একটু যাকে ভাগ করব তাকে একটু চেঞ্জ করে দিয়েছে। তাহলে একই ভাবে এটাকে আমরা ধরবো হচ্ছে ফাংশন অফ x, আর এইটাকে আমি বসাবো হচ্ছে 0। তাহলে x + 3 = 0। এখান থেকে আমরা পাই x = -3। তাহলে ফাংশন অফ x আমরা জানি x² - 4x + 20। তাহলে আমি এখন বের করব হচ্ছে ফাংশন অফ -3। তাহলে -3 হোল স্কয়ার -4 * -3 + 20। তাহলে -3 হোল স্কয়ার মানে 9, আর এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে, দুইটা মাইনাসে প্লাস হয়, তাহলে +4, তারপরে হচ্ছে +20। তাহলে হচ্ছে 9 + 4 মানে হচ্ছে আমার 13 + 20, তার মানে হচ্ছে আমার 33। তাহলে আমার ভাগশেষ আসছে 33। পরটা যাওয়া যাক। তো পরটা আমাকে বলেছে যে x³ + 7x + p যদি x - 5 দ্বারা বিভাজ্য হয়। বিভাজ্য মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য। তাহলে আমাকে বের করতে হবে p এর মান কত। তাহলে যেহেতু এইটা দিয়ে নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তাহলে এটা = 0 বসাই দেই। x - 5 = 0, তার মানে x এর ভ্যালু আসছে আমার 5, আর এটাকে আমি ধরে নেই হচ্ছে ফাংশন অফ x। তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী নিঃশেষে বিভাজ্য হলে ফাংশন অফ 5 = আমার 0 আসবে। তাহলে ফাংশন অফ 5 এখান থেকে বের করে ফেলি। তাহলে আমার আসবে 5³ + 7 * 5 + p। তাহলে এখান থেকে আসছে 125 প্লাস হচ্ছে 35 প্লাস p। তাহলে 125 আর 5 এ 130, 130 আর 30 তে আসছে আমার 160 প্লাস p। প্রশ্ন মতে এই 160 প্লাস p = 0। তাহলে p এর ভ্যালু আসছে -160, তার মানে আমার অ্যানসার হচ্ছে 2 নাম্বারটা। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরটা আমাকে বলেছে যে x² - 3x - 2 কে আমি x + 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। একইভাবে এটাকে আমি 0 বসাই, x + 1 = 0, তার মানে x = -1। এটাকে আমি এখন ধরে নিচ্ছি ফাংশন অফ x। তাহলে ফাংশন অফ x = x³ - 3x - 2। তাহলে ফাংশন অফ -1 যদি বের করতে চাই, তাহলে সরি এখানে স্কয়ার হবে। স্কয়ার, তাহলে -1 স্কয়ার -3 হচ্ছে -1 -2, -1 স্কয়ার মানে 1, মাইনাসে মাইনাসে প্লাস 3 -2, তার মানে 4 - 2 = 2, অর্থাৎ আমার অ্যানসারটা হচ্ছে গ। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। সামনেরটা যাওয়া যাক। x + 3 x - 3 কে x² - 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো x + 3 আর x - 3 এইটাকে আমি যদি ফাংশন অফ x ধরে এইখানের ভ্যালুটা বসাইতে চাই, তাহলে আমার কি আসছে x² - 6 = 0, x² = 6, x √6। √6 বসালে আমার আসছে হচ্ছে √6 + 3, আর এটা আসছে হচ্ছে √6 - 3। তাহলে √6 হোল স্কয়ার - 3 হোল স্কয়ার, তাহলে আমার আসছে 6 স্কয়ার, সরি 6 √6 স্কয়ার মাইনাস হচ্ছে 9, তার মানে আমার আসছে হচ্ছে 6 - 9, অর্থাৎ -3। তাহলে আমার অ্যানসার হচ্ছে এইটা। এখন এই ম্যাথটাকে আমরা কিন্তু অন্যভাবে করতে পারতাম। কিভাবে, যে x² - 6 এটাকে আমি ভাগ,
এটা দিয়ে আমি ভাগ করব, কাকে ভাগ করব, x প্লাস 3 x মাইনাস 3 কে। এটাকে অ্যাকচুয়ালি আমার কি আসে, x স্কয়ার মাইনাস 9 আসে। তাহলে এখানে লিখলাম x স্কয়ার মাইনাস 9। তাহলে একবার গেলে আমার কি আসে, x স্কয়ার মাইনাস 6। আমি যদি এখন এটাকে বিয়োগ করে দেই তাহলে আমার কি আসে, মাইনাস 3। এটা কিন্তু এইভাবে আমরা করতে পারতাম। তাহলে দুই প্রসেসই আমরা দেখে নিলাম কিভাবে কিভাবে ম্যাথটা করা যায়। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। সামনেরটায় যাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে একটা মান নির্ণয়ের ম্যাথ। আচ্ছা, এই ম্যাথটা আমাকে বলেছে যে এটার ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে এটাকে আমরা লিখি a মাইনাস a মাইনাস a মাইনাস a মাইনাস 1 এটা। তাহলে এই মাইনাসটাকে যদি ফার্স্টে সিস্টেম দেই তাহলে আমার আসে মাইনাস a প্লাস 1, আর বাকিগুলো আগের মতোই। এখন এইখানে a আর এখানে কিন্তু মাইনাসের কারণে কাটা চলে যাচ্ছে, তাহলে আমার থাকে কি, মাইনাস a প্লাস 1। এখন এই মাইনাসের কারণে এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে a প্লাস a, আর এই মাইনাসের কারণে এই প্লাস চেঞ্জ হয়ে কি হবে, মাইনাস 1। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 2a মাইনাস 1। তাহলে আমি একটাকে টিক দিতে পারতাম যদি এখানে আমার মাইনাস 1 থাকতো। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 2a মাইনাস 1। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরেরটায় যাই। আচ্ছা, পরের ম্যাথটা একটা অন্য ধাঁচের ম্যাথ। এখানে বলেছে কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই 5040 আসবে বা 5040 দ্বারা বিভাজ্য হবে। তো কমপক্ষে যেহেতু বলেছে, তার মানে এটা অ্যাকচুয়ালি অন্যভাবে আমাকে চিন্তা করতে হবে। আমরা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা। এখন আমরা কিন্তু মাইনাস গুলাও নিতে পারতাম, -1 -2 -3 এরকম মাইনাস গুলাও নিতে পারতাম। তো আমাকে যেহেতু কমপক্ষে চেয়েছে, আমি শুধুমাত্র প্লাসেরটা নিয়েই কনসিডার করছি। তাহলে 1 আর 2 গুণ করলে হয় 2, 2 আর 3 গুণ করলে হয় 6, 6 আর 4 গুণ করলে 24, 24 আর 5 গুণ করলে 120, 120 আর 6 গুণ করলে আমার আসে হচ্ছে 720, 720 আর 7 গুণ করলে আমার আসে হচ্ছে 5040। তাহলে আমরা কয়টা পূর্ণ সংখ্যা গুণ করলাম, 1 2 3 4 5 6 7, এই 7টা পূর্ণ সংখ্যা গুণ করেই কিন্তু আমি 5040 পেয়ে গেলাম। তার মানে কমপক্ষে 7টা পূর্ণ সংখ্যা গুণ করলেই আমরা আসলে পেয়ে যাব যে এমন একটা সংখ্যা যেটা 5040 দ্বারা বিভাজ্য। পরেরটায় যাই। এরপরটা আমাকে বলেছে x বাই y এর সাথে কত যোগ করলে যোগফল 2y বাই x হবে। তার মানে আমি যোগফলটা জানি 2y বাই x, আমাকে বের করতে হবে x বাই y প্লাস একটা জিনিস। তাহলে এই কোশ্চেন মার্কের ভ্যালু কিরকম আসবে, আমি যদি পক্ষান্তর করে দেই এটা, তার মানে 2y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই xy। তার মানে আমার অ্যান্সার হচ্ছে এটা। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগাই। এবার আমরা করব হচ্ছে মান নির্ণয়, অর্থাৎ আমরা এখন মানগুলো বসিয়ে দিব। তাহলে আমাকে বলে দেওয়া আছে a এর মান হচ্ছে 8, b এর মান হচ্ছে 6, x এর মান হচ্ছে হাফ, y এর মান হচ্ছে 1/4। তাহলে আমাকে এই রাশিটার মান বের করতে হবে। তাহলে ax প্লাস 2b মাইনাস 2xy, a এর মান হচ্ছে 8, x এর মান হচ্ছে হাফ গুণ আকারে, প্লাস 2 বসছে, b এর মান হচ্ছে 6 মাইনাস 2 বসে গেল, a এর মান হচ্ছে হাফ, x এর মান হচ্ছে হাফ, আর y এর মান হচ্ছে আমার 4। তাহলে হাফ ইন্টু 8 মানে হচ্ছে 4, 2 ইন্টু 6 মানে 12, মাইনাস 2 ইন্টু হাফ মানে 1, আর মাইনাস 4। তাহলে আমার অ্যান্সার আসছে 12, অর্থাৎ অ্যান্সার হচ্ছে প্রথমটা। আশা করি মান নির্ণয় আমরা বুঝতে পেরেছি। আরটা করা যাক। তো এইখানে বলেছে যে a is equal to 2, b is equal to 3 হলে 2a plus 4b এর সাথে 2a square plus a minus b যোগ করলে যোগফলটা কত হবে। এখানে বলেছে a is equal to 2 আর b is equal to 3 হলে 2a plus 4b এর সাথে 2a square plus a minus b যোগ করলে যোগফল কত হবে। তাহলে এটাকে আগে আমরা যোগ করে ফেলি। তাহলে 2a plus 4b plus 2a square plus a minus b, এটা আলাদা আর এরা হচ্ছে একই ধাঁচের। তাহলে 2a আর a যোগ করলে কত হয়, 3a, 4b আর b বিয়োগ করলে কত হয়, 3b।
এখন এখানে মাইনাস হবে না প্লাস হবে? বড়টার আগে চিহ্ন কি? প্লাস, না মানে আমার কিন্তু প্লাসই হবে। প্লাস 2a²। এবার মানটা বসিয়ে দেই। 3 a এর মান হচ্ছে 2 প্লাস 3 b এর মান হচ্ছে 3 প্লাস 2 a² মানে a দুইবার, তাহলে হচ্ছে 2 ইনটু 2। তাহলে আমার আসছে 3 ইনটু 2 মানে 6, 3 ইনটু 3 মানে 9, আর 2 ইনটু 2 ইনটু 2 মানে হচ্ছে 8। তাহলে 9 প্লাস 6 মানে 15, আর 15 আর 8 মানে হচ্ছে আমার 23। তাহলে অ্যান্সার হচ্ছে 23। আশা করি বীজগণিতের এই সাধারণ আলোচনার মধ্যে আমরা যে যে টপিকগুলো কভার করেছি, রাশি, পদ, তারপরে হচ্ছে একপদী রাশি, বহুপদী রাশি, বা হচ্ছে বীজগণিত রাশি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মান নির্ণয়, সবগুলোই আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আশা করি এগুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে তাহলে আমার পুনরায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি নাফিস ইসলাম আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।